ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আমি সুনীল কুমার সরকার তোমাদের সঙ্গে আরও একটা ক্লাসে ডেসক্রিপটিভ বেঙ্গলি নিয়ে হাজির হলাম। আমরা আজকে আরও একটা ক্লাস করছি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর যে মেন এক্সাম হবে তার। তো সেখানে আগের ক্লাসগুলোতে তোমরা দেখেছো, তার সিলেবাস জানো যে 50 নম্বরের বাংলা থাকে। তবে এই 50 নম্বরের বাংলা যেমন অনেককে স্বপ্ন পূরণে সাহায্য করে, তেমনি অনেককেই কিন্তু পিছিয়ে দেয়। কারণ আমাদের অনেকের মাতৃভাষা হওয়ার জন্য আমরা এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিই না, ভাবি বোধহয় হয়ে যাবে, কিন্তু দেখা গেছে শেষ পর্যন্ত হয় না। কারণ বহুদিন বাংলা লেখার অভ্যাস না থাকায় একটু সমস্যা হয়। মন বলছে আমি পেরে যাব, আসলে শেষ পর্যন্ত হয়ে ওঠে না। এবারে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক উত্তর লেখা এবং উত্তরের কোয়ালিটি ভালো হওয়াটা নির্ভর করে কে কতটা প্র্যাকটিস করছে তার উপরে। তো আমাদের এখানে তোমরা যে ক্লাসগুলো পাচ্ছ সেগুলো যেমন আমরা প্রত্যেকটা টপিক আলোচনা করব, তেমনি তোমরা প্র্যাকটিস করবে। সেই প্র্যাকটিসের জন্য আমাদের আগামী দিনে লাইভ ক্লাস আসছে। লাইভ ক্লাসে আমরা সেগুলোকে নিয়ে অ্যানালিসিস করব, তোমাদের প্রত্যেকের উত্তর অ্যানালিসিস করব। আর এর আগে আমাদের ট্রান্সলেশন আর রিপোর্টের ক্লাস যেমন হয়েছে, তেমনি আজকে আমরা বুঝতেই পারছো আজকে ক্লাস টাইটেল দেখে পিওআইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস হবে আজকে। তো গত বছরে যে পরীক্ষা হয়েছে, মানে লাস্ট যে পরীক্ষা আসছে তার আগে যে পরীক্ষাটা হয়েছে কলকাতা পুলিশ এসআই মেন এক্সাম, সেখানে যে প্রশ্ন এসেছিল আমরা একেবারে সেই প্রশ্নটা হুবহু সেই প্রশ্ন আমি এখানে তোমাদের নিয়ে এসেছি ক্রপ করে, সেইটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। একেবারে ছোট্ট একটা ক্লাস, তোমরা দেখতে থাকো। আর তোমাদের আবারও বলছি, তোমরা ক্লাস করতে করতে যদি কোনো রকম জানার ইচ্ছা থাকে, কোনো কিছু কৌতূহল থাকে কোনো বিষয় সম্পর্কে, তোমরা অবশ্যই জানাবে। আমি ইউটিউবে হয়তো তোমাদের অনেক সময় উত্তর দিই না, কিন্তু আসলে আমি প্রত্যেকটা মন্তব্যে আমি নজর রাখি, যাতে পরের ক্লাসে আমি সেইগুলোকে সুন্দরভাবে তোমাদের সামনে রাখতে পারি। তো ঠিক আছে, দেখো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর যে বাংলা এক্সাম হয়েছিল সেইটারই আজকে আমরা আলোচনা করছি। তো এখানে তোমরা জানো যে দুটো জিনিস আসে মোটে। একটা হচ্ছে জেনারেল রিপোর্ট, যদিও সিলেবাসে বলা আছে, সিলেবাসে কিন্তু শুধু রিপোর্টই বলা আছে। ওকে, সিলেবাসে শুধু রিপোর্ট বলা আছে, কিন্তু আমি জেনারেল শব্দটা ব্যবহার করেছি এই কারণে যে আমরা জানি রিপোর্ট তো আসলে দুই প্রকার রিপোর্ট থাকে। একটা হচ্ছে জেনারেল রিপোর্ট, আর হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। বিসিএসে এডিটোরিয়াল রিপোর্ট আসে, আর অন্যান্য পরীক্ষায় জেনারেল রিপোর্ট আসে, যেটাকে আমরা এমনি মৌখিক ভাষা আমরা প্রতিবেদন বলি। তা সেইটা এখানে আসবে ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ। এই দুটো জিনিস নেই আমরা আজকে, যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস, তাই আমরা এই দুটোর বাইরে আলোচনা করছি না। একটুখানি তার আগে সিলেবাসটায় আমরা একটু চোখ বুলিয়ে নেব। কি আছে দেখো, 50 নম্বরের বাংলা রয়েছে, সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টা কিন্তু এই পরীক্ষাটার তুলনায়, অন্যান্য পরীক্ষার তুলনায় এই পরীক্ষাটার সময়টা যথেষ্ট বেশি। কারণ আমরা ক্লার্কশিপে দেখেছি 30 মিনিটের মধ্যে, কম বেশি 30 মিনিটের মধ্যে 3টে উত্তর লিখতে হয়। আর এখানে দেখো যে এই পরীক্ষাটায় তোমাকে 1 ঘন্টার মধ্যে 2টো উত্তর লিখতে হবে। এত সময় দেওয়া হয়েছে কেন? কারণ অনেকগুলো সাবজেক্ট এখানে তোমাকে মেন এক্সামে করতে হবে। ইংরেজি আছে, বাংলা আছে, অ্যারিথমেটিক্স, রিজনিং আছে, জেনারেল স্টাডিজ আছে, ফলে অনেকগুলো সাবজেক্ট পর ভাগে ভাগে তোমাকে করতে হবে। বাংলার জন্য বরাদ্দ 1 ঘন্টা, 60 মিনিটে 2টো প্রশ্নের উত্তর করতে হবে। একটা হচ্ছে 200 শব্দের মধ্যে একটা প্রতিবেদন, আর অনুবাদের তো কোনো শব্দ সংখ্যা থাকে না। এই দুটো জিনিস আমরা করব। পুরোটাই আমাদের ডেসক্রিপটিভ মোডে আনসার করতে হবে। তো আমরা প্রথমে রিপোর্ট সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ, তোমাদের আমরা বলেছিলাম যে রিপোর্ট আসলে দু রকম। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে জেনারেল রিপোর্ট, আর একটা হলো এডিটোরিয়াল।
এটা বলেছি তোমাদের আগে, একটা হচ্ছে জেনারেল রিপোর্ট আর একটা হলো এডিটোরিয়াল রিপোর্ট। তো এডিটোরিয়াল রিপোর্টটা এটা WBCS মেন বেঙ্গলিতে আসে, যেটা হচ্ছে আমরা বলছি সম্পাদকীয় প্রতিবেদন। এটা হচ্ছে আমাদের মেন এক্সামিনেশনে আসছে, সম্পাদকীয় প্রতিবেদন। আর জেনারেল রিপোর্ট যেটা, সেটা হচ্ছে পরীক্ষায় লেখা থাকবে প্রতিবেদন, আসলে এটা সাধারণ প্রতিবেদন। কোথাও লেখা থাকবে না যে সাধারণ লিখুন, অসাধারণ লিখুন, এসব কিন্তু কিছু লেখা থাকবে না। ওকে, সাধারণ অসাধারণ কিছুই না, আসলে প্রতিবেদন মানেই জানবে তোমার সেটা সাধারণ প্রতিবেদন। তাহলে এই, আর এটা হচ্ছে এই। তাহলে আমরা কোনটা করব? আমরা এইটাতেই মনোনিবেশ করব। শুধু এখানে কলকাতা পুলিশ এসআইয়ের জন্য তুমি যে প্রতিবেদন প্র্যাকটিস করছো, সেটা কিন্তু খালি কলকাতা পুলিশে লাগবে না, অন্যান্য পরীক্ষাতেও লেগে যাবে। ক্লার্কশিপ, মিসলেনিয়াস সার্ভিস, অন্যান্য অনেক পরীক্ষা আছে যেখানে প্রতিবেদন বলতে বাংলায় সাধারণ প্রতিবেদনকেই বোঝানো হয়। তো আমরা এবারে আসবো, পরেরটায় আসবো। এটা হচ্ছে, তুমি দেখো 2023 সালের কোশ্চেন দেখতেই পাচ্ছ এখানে, 2023 একেবারে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের একটা ফটোকপি, সেইটা আমি এখানে ক্রপ করে নিয়ে এসেছি। কারণ এরপরে আর নেই, আছে আসলে অন্যান্য ভাষা, উর্দু, নেপালি, এই ইংরেজি, সব ভাষাগুলোই একসঙ্গেই থাকে। তো এরপরে অন্য ভাষার ছিল এখানে প্রতিবেদন সম্পর্কে, অন্য ভাষায় ছাপা ছিল, এই জন্য আমি এইটুকু ক্রপ করে নিয়েছি তোমাদের জন্য। তো দেখো কি ধরনের কোশ্চেন আসছে। নিম্নে প্রদত্ত সূত্রগুলি ব্যবহার করে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের জন্য অনধিক 200 শব্দে একটি প্রতিবেদন রচনা করুন। জনপ্রিয় দৈনিক পত্রিকায় যেগুলো আমরা দেখি, যেটা পড়ো আর কি, ডেইলি নিউজ পেপার যেগুলো বাংলা আছে, তো সেখানে আমরা যা দেখি, সেখানে যে ধরনের প্রতিবেদন, যে বিষয়গুলো উত্থাপন করা হয়, ওই টাইপের হতে হবে। একদম হুবহু কিন্তু এরকম করবে না। কাগজে আমরা হুবহু যে প্রতিবেদন দেখি, ওইটাকে নকল করা যাবে না। কেন জানো? কারণ কাগজে যে প্রতিবেদনগুলো ছাপা হয়, সেখানে কিন্তু বাংলা গদ্যের আদর্শ রীতি মানা হয় না। হ্যাঁ, কর্তা কর্মক্রিয়ার যে সঠিক বিন্যাস, সেটা ওখানে থাকে না। এই জন্য ওইটা পড়বে, বোঝার চেষ্টা করবে কিভাবে কোনো বিষয়কে, কোনো ঘটনাকে ওখানে দেখানো হচ্ছে, তুলে ধরা হয়েছে। চাকরির পরীক্ষায় যখন হবে, ওই একই জিনিস থাকবে, খালি বাক্য গঠনটা নিয়মে হবে, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব। আমি বারবারই এই টার্মগুলো বলি, তোমরা জানো। তো নিম্নে প্রদত্ত সূত্র তোমাকে দেওয়া হয়েছে, এটা একটা সুবিধা। হ্যাঁ, যেমন আমি প্র্যাকটিস করালে আমি তো সব কিছুই দিই না, আমি বললাম লেখো, স্যার কী লিখবো ভাবো। কিন্তু মানে এক্সামিনাররা যারা কোশ্চেন সেট করেছেন, তারা কিন্তু তোমাদের কথা একটু ভেবেছেন, যে বেচারিরা এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছে, একটু সাহায্য করা যাক। তো দেখো এখানে একটা বিষয় দিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা কি? ভারতে পানীয় জলের সংকট। ভারতে পানীয় জলের সংকট, ব্যাপক সংকট। আমাদের কলকাতায় যারা আমরা থাকি, হয়তো জলের সংকট এখানে অতটা নেই, কিন্তু কোথাও কোথাও কিন্তু যেমন আর্সেনিক চলে আসছে জলে, আবার অনেক এলাকার জল পান করা যাচ্ছে না, স্তর নেমে গেছে। যে টিউবওয়েলগুলো, সেই অগভীর নলকূপগুলোতে আর জল আসছে না। ডিপ টিউবওয়েল বসালেও অনেক টাকা খরচ করে, সেখান থেকে দেখাচ্ছে কিছুদিন পরে আর জল আসছে না। তাহলে আমাদের এখানেও সমস্যা শুরু হয়েছে। কিন্তু আমার এখানে শুধু পশ্চিমবঙ্গ বলেনি, বলেছে ভারতে। অর্থাৎ আমাদের অন্যান্য শহরের কথাও আমাদের খেয়াল রাখতে হবে। বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, যে আমাদের দক্ষিণে কোনো একটা রাজ্যে কেউ একজন ভিডিওগ্রাফি করেছিলেন। সেটা হচ্ছে যে তিনি একটা বাইক বা সাইকেলে, গাড়িতেই হবে, মোটর চালিত গাড়িতে খুব জোরে যাচ্ছেন, আর দেখা যাচ্ছে যে কলসি, বালতি, ড্রাম, এগুলোর সারি মানে প্রচুর দূর পর্যন্ত চলে গেছে। অর্থাৎ অত মানুষ অপেক্ষা করছেন
কখন আমি আমার পানীয় জলটা গ্রহণ করব। কি ভয়ানক পরিস্থিতি! এই পরিস্থিতি কিন্তু আমাদের ভারতবর্ষে আগামী দিনে খুব সমস্যায় ফেলতে চলেছে। তো সেখানে সেইটা নিয়েই বিজ্ঞানীরা ভাবছেন, পরিবেশবিদরা ভাবছেন, আমরা কতটুকু ভাবছি সেইটা তোমার লেখার মধ্যে ফুটে উঠবে। তো দেখো এখানে বলছে ভারতে পানীয় জলের সংকট। সূত্র কি বলছে? প্রতিদিনের জীবনে জলের প্রয়োজনীয়তা। এগুলো কিন্তু তুমি হুবহু নকল করবে না, এগুলোকে মাথায় নিয়ে এক একটা পয়েন্ট মাথায় রেখে লিখবে। অনেকে যারা নতুন তারা কি করে, প্রতিদিনের জীবনে জলের প্রয়োজনীয়তা লিখলো, লিখে এটাকে অ্যানালিসিস করলো, কিন্তু এরকম থাকবে না। যারা প্র্যাকটিস কম করেছে বা হয়তো প্রথমবারই পরীক্ষায় বসে যাচ্ছে, প্র্যাকটিস না করে, তাদের এই সমস্যাগুলো হয়। ওর হয়তো থাকে না, তো টিকা লিখুন তো নয়, টিকা তো নয়, এইটাকে মাথার মধ্যে নিয়ে তুমি কল্পনা করে করে লিখবে। তাহলে প্রতিদিনের জীবনে জলের প্রয়োজনীয়তা কেন? আমরা সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া, স্নান করা, সবই তো আমরা জল ছাড়া করতে পারি না। শীতকালে, এত শীতের মধ্যেও আমরা স্নান না করলে শরীর সুস্থ থাকে না। তাহলে আমাদের শরীরের বলছে 70% জল, তাহলে সেই জল যদি না থাকে কি করে হবে? তাহলে আমাদের শরীরই খারাপ হয়ে যাবে। পরিশ্রুত পানীয় জলের উৎস। পরিশ্রুত মানে কি? যে জলগুলো ভালো জল, যেগুলো আমরা পান করতে পারি, আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর নয়, সেই জলগুলো আমরা কি করব? পেয় জল, যেগুলো পরিশ্রুত পানীয় জল, হ্যাঁ, তো পরিশুদ্ধ জল যেটা, সেই উৎসটা কোথায় আছে? সেটা একদম মাটির নিচে রয়েছে। অনেকে ঝর্ণার জল পান করেন, একদম ঝর্ণার জল, পিওর যে জলটা আসছে, কিন্তু ঝর্ণা তো সব জায়গায় সম্ভব নয়। তাহলে কি হবে? উপরের জল জমতে জমতে বিভিন্ন স্তর থেকে পাস করতে করতে গিয়ে যখন নিচে জমছে, সেই জলটা আর তো কোনো সমস্যা থাকছে না। তাই সেই জলটা আমরা পাবো কোথায়? আমাদের আশেপাশে যে পুকুর টুকুরগুলো, সেগুলো তো আমরা জল সরাসরি খেতে পাচ্ছি না, পান করতে পারছি না। তাহলে কি হবে? আমার পরিশ্রুত পানীয় জলের উৎস হচ্ছে একমাত্র মাটির নিচে। তাও মাটির নিচেই বললেই যে কোনো মাটির যে কোনো স্তরের জল পান করতে পারছি না আমরা। তাহলে গভীর যে নলকূপ, ডিপ টিউবওয়েল, গভীর নলকূপ, সেইগুলো তোমাকে একটু লিখতে হবে। আর কি করতে হবে? অবৈজ্ঞানিক ও অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার। আমরা যে জলগুলো ব্যবহার করছি সেগুলোর মধ্যে কিছু ত্রুটি আছে। অবৈজ্ঞানিক তার মানে কি? সায়েন্টিফিক ওয়েতে আমরা ব্যবহার করছি না, অবৈজ্ঞানিক ও অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ জলের ব্যবহার। দেখা যাচ্ছে মাটির নিচ থেকে পাম্প করে আমরা জল তুলছি। যেখানে জল অল্প রাখার কথা, সেখানে আমরা প্রচুর জল ব্যবহার করছি। যেখান থেকে হয়তো জল তোলা বারণ, সেখান থেকেই আমরা প্রচুর জল তুলে নিচ্ছি। বিশেষ করে খেয়াল করে দেখো, শহরাঞ্চলগুলোতে এখন প্রচুর আবাসন গড়ে উঠছে। একটা আবাসনে প্রচুর জল লাগে। সেখানকার আবাসিকদের চাহিদা মেটাতে, গাড়ি পরিষ্কার করতে, তারপরে পুরো ক্যাম্পাসটা পরিষ্কার করতেও প্রচুর জল লাগে। তাদের দৈনন্দিন জীবনের যে জল কোথায় পায়? ওসব শহরাঞ্চলে তো পুকুর নেই কাছাকাছি, তাহলে কি হবে? মাটির জলই ভরসা, মাটির জলই ভরসা। এবার সব গভীর পাম্প বসিয়ে সেখান থেকে জল তুলে নিচ্ছে। তাহলে একটা সময় কি হবে? ওই চত্বরে মাটির তলায় যে জলস্তর, সেটা নেমে যাচ্ছে। গরমকালে দেখবে গ্রামাঞ্চলে অনেক জায়গায় কিন্তু অল্প জল ওঠে। কল পাম্প করলে অল্প জল উঠছে, আমরা বুঝতে পারি যে জলস্তর নিচে নেমে যাচ্ছে। খুব কষ্ট, অনেক কলে তো জলই ওঠে না। তাহলে এই যে অবৈজ্ঞানিকভাবে বা অপরিকল্পিতভাবে আমরা তুলে নিচ্ছি। পৌরসভা থেকে বা পৌর নিগম থেকে বারণ করা থাকলেও অনেকে লুকিয়ে জল তুলছে, জানাজানি হলেও সেটা নিয়ে খুব একটা কিছু হয় না। তাহলে এইগুলো সমস্যা ফেলছে আমাদের। আমার সুবিধার জন্য অন্যের সমস্যা হচ্ছে। অন্যের সমস্যা যে একদিন আমার সমস্যা হবে, সেটা আমি এক্ষুনি ফিল করছি না। ওকে, এবারে বলছে যে জলস্তর ক্রমাগত নিচে নেমে যাওয়া। এটাই তো আমি বারবার বলছি, জলস্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। কেন যাচ্ছে সেটা বুঝতেই পারছো। আমরা পাম্প করে জল তুলে নিচ্ছি, সেইভাবে জল তো যাচ্ছে না। জল তুলে নিই, ঠিক আছে, কিন্তু নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে না আমাদের ভারতবর্ষে। নিয়মিত বৃষ্টিপাত না হলে সেই জলটা আস্তে আস্তে জমবে কী করে? সেটা হচ্ছে না, ফলে একটা সমস্যা বাড়ছে। বিভিন্ন কীটনাশক ও বিষ ভূগর্ভস্থ জলের সঙ্গে মিশে যাওয়া। এটা দেখো জল কিভাবে দূষিত হচ্ছে। হ্যাঁ, জলদূষণ আমরা পড়েছি আগে। তাহলে কিভাবে দূষিত হচ্ছে? বিভিন্ন কীটনাশক। এখন তো শহরাঞ্চলে যে শাকসবজি আসে গ্রাম থেকে, তো সেই গ্রামগুলোতেও চাষিরা ফলন বাড়ানোর জন্য তারাও কি করছেন? বিভিন্ন রকম কীটনাশক
দিচ্ছে না, একদম চকচকে সবজি বাড়ি এনে রেখে দাও, একদিনের মধ্যে দেখবে সকালবেলা পচে গেছে। হ্যাঁ, তো ওগুলো হঠাৎ করে বেড়ে উঠেছে, নির্দিষ্ট লাভের জন্য এগুলো করা হচ্ছে। এবার বাগানে স্প্রে করা হয়েছে বা ছড়ানো হয়েছে কীটনাশক, ওই জলটা ধুয়ে এসে জলাশয়ে পড়ছে। এগুলো আমরা ছোটোবেলা থেকে জানি, এগুলো মেনে বেশি কথা বলছি না। কিভাবে জল দূষিত হয়, সার থেকে হচ্ছে, কীটনাশক থেকে হচ্ছে, তারপরে তোমার কারখানার নোংরা জল। শুধু কারখানা কেন, এখন শহরাঞ্চলের যে জল পাস হচ্ছে সেগুলো গিয়েও তো এসব জলাশয়ে পড়ছে, নদীতে পড়ছে, তাই তো। এই যে এটাও দিয়ে দিয়েছে, কলকারখানার বর্জ্য নিকাশে পরিকল্পনার অভাব। কারখানার বর্জ্য মিশছে জলে, তাহলে বর্জ্য যে পড়ছে, খারাপ জিনিসগুলো জলের সঙ্গে মিশছে, এটা আটকানো যায় কি করে? তার জন্য কি করছে, নির্দিষ্ট পরিকল্পনা আছে, শহরগুলোতে পরিকল্পনা আছে, এর দপ্তর আছে, সরকারি দপ্তর আছে, নির্দেশিকা আছে, কিন্তু আমরা অনেকে সেই নির্দেশ মানছি না। তাহলে কি বলছে, যে পরিকল্পনার অভাব রয়েছে, যা আছে সেটা পর্যাপ্ত নয়, আরও সুন্দর করার দরকার, কিন্তু সেইটার অভাব রয়েছে। বিভিন্ন মহানগরীতে পানীয় জলের সংকট, বিশেষ করে গ্রীষ্মকালে। মহানগরী যেগুলো তোমার, আমাদের কলকাতায় যেমন একটা মহানগর, কর্পোরেশন এলাকা, হ্যাঁ, তো মহানগর দেখো, দিল্লিতে জলের কি সংকট, কত কষ্টে সেখানে জলের কি দাম। এই জন্য বলছি, আমরা কলকাতায় যারা বসবাস করি তারা কিন্তু আমরা এই জিনিসটার সমস্যা আমরা হয়তো এখনও ফিল করছি না, কারণ কলকাতায় জল পাওয়া যায়। তবে কলকাতা শহরে মাটির নিচ থেকে জল তোলা সম্ভব হচ্ছে না। টালা ট্যাঙ্ক বা গঙ্গার জল পানীয় জলে রূপান্তর করে, বা এমনি স্নান করার জন্য যে জলগুলো কলকাতার গলিতে গলিতে সাপ্লাই করা হয়, সেসবগুলো আছে বলে আমরা কিন্তু খুব সুন্দর আছি। কিন্তু যদি এই দুটো সিস্টেম, টালা ট্যাঙ্ক থেকে বা অন্য কোনো রিজার্ভার থেকে যদি জল সাপ্লাই বন্ধ হয়ে যায়, যে যেখানে আছে যদি বলা হয় ওইখান থেকেই জল তুলুন, প্রত্যেকটা পৌরসভা থেকেই একটা করে ট্যাঙ্ক বসানো হচ্ছে। একটা ভারতবর্ষে একটা পাইলট প্রজেক্ট শুরু হয়েছে, আমি যেখানে থাকি সেখানেও দেখছি এটা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে রিজার্ভার হচ্ছে। কিন্তু সব জায়গায় এটা সম্ভব নয়, কারণ মাটির নিচ থেকে জল তোলা সম্ভব হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে গঙ্গার জল বিভিন্ন এলাকায় সেটাকে পরিশুদ্ধ করে বড় পাইপের মাধ্যমে অনেক দূর পর্যন্ত পাঠিয়ে দেওয়া হচ্ছে, বড় রিজার্ভার তৈরি করা হচ্ছে, সেখান থেকে টাইমলি জল পাস করানো হচ্ছে। তাহলে এছাড়া আর উপায় নেই, কারণ মাটির নিচে জল আমাদের আর আমরা নিতে পারছি না, এই মুহূর্তেই নিঃশেষ বহু এলাকায়। কয়লাটা এখনও আমরা তুলছি, কিন্তু এটাও একটা সময় থাকবে না, পেট্রোলিয়াম তো থাকবেই না, কোথায় থাকবে, নতুন করে আর কবে তৈরি হবে। যাই হোক, তাহলে এখানে কি হচ্ছে, বিভিন্ন মহানগরীতেও পানীয় জলের সংকট, বিশেষ করে গ্রীষ্মকালে। গরমকালে যে কি ভয়ানক সমস্যা। আসলে দেখো, এই যে বিষয়টা পড়েছে, এই বিষয়টা আমি না বললেও তোমরা পারবে, কারণ অত্যন্ত সহজ একটা বিষয়, সহজ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এইটা তোমাকে সাজিয়ে লিখতে হবে। এবারে কি সমাধানের দিকে যাব আমরা। বৈজ্ঞানিকদের পূর্বাভাস, বিভিন্ন শহর ও নগর পানীয় জলশূন্য হবে। কি ভয়ঙ্কর পূর্বাভাস পাবো। আমি এই শহরে থাকি, আমি এই নগরে থাকি, পরীক্ষায় নম্বর পাওয়া বাদ দাও, আগে নিজের জীবন তো বাঁচাতে হবে। সেই জন্যও লেখা বেরিয়ে আসবে, ভালো লিখতে পারবে এই সাবজেক্টটা। কি বলছে, বৈজ্ঞানিকদের পূর্বাভাস, বিভিন্ন শহর ও নগর পানীয় জলশূন্য হবে আগামী 20-30 বছরের মধ্যে। ফিল করো যে আমাদের পরে যারা আমাদের পরিচয় বহন করবে, বা আমার আত্মীয় স্বজন যারা থাকবে, যাদের সঙ্গে আমিও থাকবো, কোথায় পাবো জল? তাহলে জল না হলে আমার প্রতিদিনের জীবন কাটবে কি করে, শিল্প বাঁচবে কি করে, কত কি হবে। তো এই যে অনেক এলাকায় দেখবে মাটির তলা থেকে জল তুলে চাষ করছে, নির্দিষ্ট সীমা থাকলেও তার বেশি জল তোলা হচ্ছে। তো এগুলো তোমরা কি করতে পারো, এখানে কিছু যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, যেমন ধরো এই যে বিভিন্ন এলাকায় রিজার্ভার তৈরি করে সেখান থেকে জল দেওয়া হবে, এবং মিটার লাগানো হচ্ছে, যেমন ইলেকট্রিক মিটার আছে, হ্যাঁ, সেই রকম দেখবে ওই জলেরও মিটার বসানো হবে, মাপকাঠি আনা হচ্ছে, যেখানে একজন কত পার ডে কত 130 না কত, আমি ভুলে যাচ্ছি, তোমরা জানবে, সার্চ করে নেবে একটু, 130 কি 35 লিটার জল সে পার ডে পাবে, এরকম একটা আছে, আমি সঠিক বলতে পারছি না। এইভাবে একটা পরিবারে যত মানুষ আছেন সবার জন্য
জল বরাদ্দ করা হবে, তার বেশি হলে সেটার জন্য তোমাকে পে করতে হবে। এই ধরনের কিছু কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে, এবং যাতে জল নষ্ট না হয়, জলাশয়গুলো সুন্দর থাকে, স্নান করার জল বা অন্যান্য কাজে ব্যবহারের জল যাতে ভালো থাকে, সেগুলো নিয়ে আমরা সাবধান হব। এইবারে একটু বলে নিই কীভাবে এটাকে আমরা লিখব। বিষয়টা তো এখানে যা দেওয়া আছে, পরীক্ষায় প্রচুর হেল্প করছে, সব পরীক্ষায় এত হেল্প করা হয় না, অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া হয়েছে। তাহলে কি করবে, তুমি যদি এগুলো একবার এমনি খালি পড়ে নাও, একবার দুবার পড়ে নাও, সহজ জিনিস, জানা জিনিস, ছোটোবেলা থেকে আমরা এই সমস্যা শুনে আসছি, এবার তুমি পরপর সাজিয়ে দাও। সাজিয়ে যখন দেবে তখন কিভাবে করবে দেখো, যেটা বলেছিলাম যে প্রথমে একটা হেডলাইন লেখো। হেডলাইনটা কি আছে, এখানে যেটা দেওয়া রয়েছে, ভারতে পানীয় জলের সংকট। আমি বলবো যদি তোমরা ভালো নম্বর পেতে চাও তাহলে এই হেডলাইনটা হুবহু রেখো না, এই হেডলাইনটা হুবহু রেখো না। এটা হচ্ছে একটা বিষয় দেওয়া হয়েছে, তুমি এটা নিয়ে একটা বানাও, কি বানাবে সেটা তুমি ঠিক করো, তুমি যেটা বানাবে ওটাই রাইট। কটা শব্দে আছে দেখো, 1 2 3 4। আমি তোমাদের বলেছিলাম না 3 থেকে 4 শব্দে সাধারণ প্রতিবেদনের হেডলাইন দিলে চমৎকার হেডলাইন হয়, এরকম রেঞ্জেই রাখবে, যে কোনো কিছু বানাও। আর না পারলে হুবহু এইটা তুলে দেবে, আর কি করা যাবে। তবে এইটা যদি তুমি কপি পেস্ট করে দাও, আমি বলবো তার থেকে যদি নিজে একটা কিছু লেখো অনেক ভালো নম্বর পাবে। এবার এটা কি করবে, একটা হেডলাইন এখানে দিলে, হেডলাইন দেওয়ার পরে এখানে কি হবে, নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে ক খ, এটা স্থানের পরিবর্তে, তারপরে তারিখ, আজকে যে তারিখে আমি লিখছি সেটাই লিখি, আজকে তারিখ হচ্ছে তোমার 25 জানুয়ারি, 25 জানুয়ারি এটা দিলে, দিয়ে এবারে কোলন হবে, তারপরে লেখা স্টার্ট হয়ে যাবে। এটা তোমরা জানো, এটা ফরম্যাট আমি তোমাদের আগের দিনেও করে দিয়েছি, আগের ক্লাসে দেখে নিয়েছো। ফার্স্ট প্যারা হয়ে গেল। তোমরা অনেকে মনে মনে বলছো স্যার আপনি যদি একটা উত্তর লিখে দিতেন খুবই ভালো হতো। একটা উত্তর লিখে দিলে ভালো হতো, কি ভালো হয় বলো দেখি। আমি যদি লিখি তো প্র্যাকটিস তো আমার হবে, তোমাদের কোনো প্র্যাকটিস হবে বলো? সে আমি উত্তর লিখে দেব, আমাদের আগামী দিনে আরও বেশ কিছু ক্লাস হবে, লাইভ ক্লাস হবে, সেখানে তো আমাকে কিছু উত্তর দিতেই হবে মানসিক সান্ত্বনা পাওয়ার জন্য, তাই না? কিন্তু তুমি জানবে নিজে লিখবে, তোমাদের যে উত্তরগুলো তোমরা লিখবে সেগুলো ধরো একাধিক ক্লাস যখন হবে, প্রথম যে ক্লাসটা তুমি করলে আমি ওই ক্লাসেই একটা টপিক দিয়ে দেবো, একটা বিষয় দিয়ে দেবো, প্রতিবেদনেরই একটা বিষয় আমি দিয়ে দেবো, তোমরা সেইটা বাড়িতে লিখবে, লিখে আমাকে পাঠাবে, কিভাবে পাঠাবে সেটা আমি বলে দেবো। আর তারপরে ওই লেখাগুলো আমি পরের ক্লাসে যে লাইভ ক্লাস হবে সেখানে আমি দেখব, চেক করব, একদম স্ক্রিনেই চেক করব, যাতে কি হবে তোমরা বুঝতে পারবে লেখাটা কোথায় সুন্দর, কোথায় একটু সমস্যা আছে, কি করলে আমি শব্দ সংখ্যা মাপের মধ্যে লিখতে পারবো, কি করলে আমার বাক্য গঠন ঠিক হচ্ছে কিনা বুঝতে পারবো। যদি বানান ভুল হয় কেনই বা ভুল হলো, সঠিক বানান কি, আর এর পাশাপাশি একটু উল্টে পাল্টে লিখলে কী ধরনের মানে হতে পারে, ভালো মানে হয় খারাপ মানে হয়, সব রকমই তো শিখতে হবে বলো। তো সেগুলো তোমরা এত ভেবো না, এগুলো জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ক্লাসগুলো, আজকে যে ক্লাসটা অন্তত করছি সেগুলো তোমাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য লাইভ ক্লাস হবে। এরপরে 3টে প্যারা আমি করতে বলেছিলাম, তবে 2টো প্যারাতেও করতে পারো, খুব একটা অসুবিধা হয় না। তো কি করবে এখানে, প্রথম প্যারাতে কি হবে যে যে বিষয়টা তুমি লিখছো সেই বিষয় সম্পর্কে একটু ভেঙে 2 থেকে 3টে বাক্য লেখো, মাঝখানের প্যারাতে মূল যে বিষয় সেটাকে নিয়ে একটু বিবরণ দাও, আর তারপরে লাস্টের প্যারাতে আগামী দিনে পানীয় জলের সংকট ভারতবর্ষে কোন জায়গায় যেতে পারে, সেখানে আমাদের কি ভূমিকা, সাধারণ মানুষের কি ভূমিকা, প্রশাসনের কি ভূমিকা, সেগুলো একটু পরোক্ষভাবে লিখে দেবে, দিলেই হয়ে যাবে। হ্যাঁ 200 শব্দ বলেছে, তো 200 শব্দ আমি বলবো তোমরা মাঝখানের প্যারাটায় 140-50 শব্দ লেখো, 120-30 140-50 লেখো। আর প্রথম প্যারাতে কি হবে, সবচেয়ে তো কম শব্দ থাকবে, 2-3-4টে বাক্য লিখবে, তার বেশি লিখবে না। তো ওখানে তোমার যদি 3 লাইন লেখো তাহলে দেখবে
তোমার 20 থেকে 25টা শব্দ আসবে 3 লাইন লিখলে। আর শেষ প্যারা তাহলে ওখানে 20-25টা হয়ে গেল। লাস্টের প্যারাতেও এরকম 4-5 লাইন লেখো, ভবিষ্যৎকে টার্গেট করে 4-5 লাইন লেখো, হয়ে যাবে। আর আমি তো আছি, এর পরের ক্লাসগুলোতে আমরা এই নিয়েও আলোচনা করব। ওকে, এবার এসো আমাদের আরও একটি বিষয়, যেটা কিনা আমাদের 20 নম্বর থাকবে। প্রতিবেদন ছিল 30, আর ইংরেজি থেকে বাংলায় অনুবাদ এটা আমাদের থাকবে 20 নম্বরের। তবে অন্যান্য পরীক্ষায় ক্লার্কশিপ, মিসলানিয়াস, বিসিএস এই ধরনের পরীক্ষায় যে টাইপের অনুবাদ আসে এখানে কিন্তু একেবারে আলাদা। আলাদা মানে আমি বলবো একটু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। তবে ছোট ছোট স্পেলে তুমি যেহেতু কাজটা করবে, তোমার খুব একটা চাপ হবে না, খুব একটা নার্ভাসনেস তোমার মধ্যে আসবে না। দেখো এখানে কি হয়, এখানে কোনো প্যারাগ্রাফ থেকে অনুবাদ করতে হচ্ছে না, প্যারাগ্রাফ থেকে অনুবাদ করতে হচ্ছে না। তুমি এখানে কি করবে, সেন্টেন্স থেকে অনুবাদ করবে। একটু স্যাম্পল দেখাই, দেখো এটাও তোমার, এই দেখো ফর ক্যান্ডিডেটস হু অপটেড ফর বেঙ্গলি অর নেপালি। তাহলে যাদের বাংলা এবং নেপালি এই দুটো ভাষায় যে কোনো একটা পরীক্ষা দিচ্ছে তারা এটা, তাহলে আমাদের জন্যও এটা থাকছে। কটা আছে দেখো, 2 into 10 অর্থাৎ 20 নম্বর, 10টা তোমার সেন্টেন্স দেওয়া হয়েছে। এই 10টা সেন্টেন্সকে তোমাকে 10টা বাক্যে পরিণত করতে হবে। এই ধরনের লেখাগুলোতে নম্বর বেশি পাওয়া যায়, কারণ এক একটায় 2 নম্বর করে আছে। এই 2 নম্বর কিন্তু তুমি পুরো 2 নম্বরই পেতে পারো, হ্যাঁ পুরো ফুল মার্কসই পেতে পারো। একটু যদি সমস্যা হয়, ডেসক্রিপটিভ যেহেতু 1-1.5 তো এমনিই পাবে, আমি বলবো পুরো 2ই পেয়ে যাবে। তো তার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে যে অনুবাদের যে প্রকারভেদ আছে সেটা তোমাদের আরেকবার আমি একটু স্মরণ করিয়ে দিই। আমি আগের দিন বলেছিলাম যে অনুবাদ আক্ষরিক আর ভাব এই দুরকম তো আছেই, তবে আরও একটি অনুবাদ আছে রসের অনুবাদ। রসের অনুবাদ সেইটা আমাদের গদ্যে খুব একটা কাজে লাগে না। তাহলে আমরা মেনলি যে দুটো নিয়ে গদ্যে আমাদের বেশি চর্চা করি সেই দুটো অনুবাদ হচ্ছে, একটা হচ্ছে আক্ষরিক আর একটা হলো তোমার ভাব। আক্ষরিক অনুবাদ, হ্যাঁ আক্ষরিক অনুবাদ, আর আরেকটা হচ্ছে তোমার ভাবের অনুবাদ। তবে সবসময় তোমরা জানবে যে ভাবের অনুবাদই হচ্ছে সবচেয়ে ভালো অনুবাদ। প্যারাগ্রাফে আর প্যারাগ্রাফ হোক বা তোমার সেন্টেন্স থেকে সেন্টেন্স হোক, সবসময় ভাবের অনুবাদই ভালো, কারণ এতে নম্বর বেশি আসে। এর মধ্যে অনেক স্বাধীনতা আছে, এর মধ্যে অনেক কিছু সৌন্দর্য আনা যায়, নিজস্বতা আনা যায়। কারণ ধরো যে ইংরেজি সেন্টেন্সগুলো তোমাকে দেওয়া হবে, হ্যাঁ যেমন ধরো এখানে যেগুলো দেওয়া হয়েছে, এই যে সেন্টেন্সগুলো তোমাকে দেওয়া হয়েছে এগুলো সব তো ব্রিটিশদের জন্য, আমাদের জন্য নয় তো। অর্থাৎ ইংরেজি ভাষা দিয়ে যারা নিজের মনের ভাব প্রকাশ করে, ব্রিটিশ কেন আমরাও অনেকে এখন ইংরেজিতে কথোপকথন করি, বিশেষ করে কর্পোরেট সেক্টর বা অনেক উচ্চ পদে চাকরি করতে গেলে তোমাকে এগুলো এমনিই বলতে হবে। আমাদের দেশেও এখন প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রচুর ছেলে মেয়ে বড় হচ্ছে। তাহলে যখন তুমি ইংরেজিতে কথোপকথন করবে তখন আর সেই ভাবটা তো বাংলায় বুঝতে হচ্ছে না, কিন্তু যখন বাংলায় লিখবে সেটা কি বাংলার আদর্শ গদ্যরীতি অনুযায়ী লিখতে হবে। তাহলে ব্রিটিশ থেকে বাঙালি হবে, এই তো একজন ব্রিটিশ থেকে তুমি বাঙালি হবে। তাহলে ব্রিটিশরা যে স্টাইলে কথা বলে, তাদের বাক্য গঠনের যে নিয়ম কানুন, বাঙালিদের বাক্য গঠনের নিয়ম কানুন একরকম নয়। ব্রিটিশরা যে পোশাক পরে বাঙালিরা ঠিক একই পোশাক পরে না। ব্রিটিশদের খাওয়া দাওয়ার অভ্যাস, নিয়মানুবর্তিতা বাঙালিদের মতো নয়, সবই আলাদা থাকে এক একটা জাতির। তো সেই হিসেবে আমরা যখন বাংলায় লিখব তখন প্রথম জানবে আমরা যে নিয়মটা মেনে চলব সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। ইংলিশে কি থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর বাংলায় কি থাকছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব। মনে রাখবে এখানে ভার্ব ছিল মাঝখানে আর এখানে কিন্তু শেষে চলে এলো। তো ক্রিয়াপদ বাংলায় কি থাকবে, বাংলায় সমাপিকা ক্রিয়া শেষে থাকবে।
বাক্যের শেষে থাকবে। এই ছোট্ট একটুখানি জিনিস যদি তোমরা মেনে চলতে পারো তাহলে জানবে তোমাদের কিন্তু লেখা অনেক সুন্দর হবে। তো ঠিক আছে, এসো এবার একটা একটা করে দেখি। প্রেজেন্টলি দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড। প্রথমে কি করতে হবে? প্রথমে দেখতে হবে, এমনি বাক্যটা পড়বে। এই পরীক্ষায় আমি দেখেছি যে যে সেন্টেন্সগুলো আসে সেগুলো কিন্তু কঠিন আসে না। আমাদের দৈনন্দিন জীবন থেকেই যেরম ধরনের কথা আমরা ছোট ছোট কথা বলি, বা ট্রেনে, বাসে, স্টেশনে, বা কোনো সরকারি দপ্তরে যে নির্দেশিকাগুলো থাকে সেখান থেকেও কিন্তু আসবে। এরকম একটা আছে, একটা না একটা থাকবে। আমি তোমাদের আগের দিন ক্লাসে, অনুবাদের ক্লাসে বলছিলাম, থাকবেই একটা আছে। দেখো, খুঁজে পাও, পেয়ে যাবে। এই যে 10 নম্বরে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এই যে ভয়ঙ্কর সাবধান বাণী আমরা বেশ কিছু জায়গায় দেখি, কিন্তু আমরা মানতে পারি না, সবসময় মানা সম্ভব হয় না। হ্যাঁ, সিনেমা দেখো, সিনেমায় একজন স্মোক করছে, সঙ্গে সঙ্গে লেখা উঠবে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে এগুলো আমরা সবসময় দৈনন্দিন জীবনে দেখছি, বুঝছি, সেরকম জিনিস থেকেও কিন্তু কিছু আসবে। ফলে বেশি ভাবনা চিন্তা করো না, এমনিই পারবে, বেশ কিছু তুমি পেরে যাবে, প্র্যাকটিস করলে সুন্দর পাবে। তাহলে আমরা প্রথমে আসি, প্রেজেন্টলি দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড। চেঞ্জড তাহলে পাস্ট টেন্স হচ্ছে। তাহলে কি হবে? বর্তমানে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। এটাকে তুমি নিজের মতো করে লিখতে পারো, শুধু কালটা তোমাকে ঠিক রাখতে হবে। এখনকার পরিস্থিতি আগের মতো আর নেই, এটাও লেখা যেতে পারে। আমি একটা ভাবকে নঙর্থক বা মানে নাস্তার্থক, অস্তার্থক আমি দুভাবে বলতে পারি, কোনো অসুবিধা নেই তো। আমি বাক্য পরিবর্তনে যেরকম আমরা করি, তাহলে এখানে যেরকম আছে সেরকম বলার চেষ্টা করো, প্রেজেন্টলি দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড। বর্তমানে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। আমরা বলি না, কোথা দিয়ে যাচ্ছি, এখানে গাছপালা ছিল, পুকুর ছিল, আরে কি হয়েছে রে, এই তো এত বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে, আগে এরকম ছিল না। হ্যাঁ, তারপরে মানুষজনের কথাবার্তা, পোশাক আশাক সব কিছু পাল্টে গেছে। হ্যাঁ, তাহলে প্রেজেন্টলি দ্য সিনারিও হ্যাজ চেঞ্জড। আমরা তো এমনি মুখে বলি এগুলো, তাই বুঝতেই পারছো যে ছোট ছোট বাক্য লিখবে। ইট ইজ অলমোস্ট 10 years সিন্স দে লেফট দিস প্লেস। ইট ইজ অলমোস্ট 10 years, প্রায় 10 বছর হয়ে গেল। ইট ইজ অলমোস্ট 10 years, প্রায় 10 বছর হয়ে গেল। দে লেফট দিস প্লেস, তারা এখান থেকে চলে গেছে, সেটা প্রায় 10 বছর হয়ে গেল। এই বাক্যটা তুমি যখন বানাবে মনে রাখতে হবে, উল্টে পাল্টে লিখলে কিন্তু হবে না। এটাকে তোমাকে ক্রিয়াপদ শেষে রাখতে হবে। প্রায় 10 বছর আগে তারা এখান থেকে চলে গেছেন, ক্রিয়াপদ লাস্টে আসলো। প্রায় 10 বছর আগে বা প্রায় 10 বছর হয়ে গেল তারা এখান থেকে চলে গেছেন, বা তারা এখান থেকে অন্য জায়গায় চলে গেছেন। কিছু বলা না থাকলে সম্মান দিয়ে বলতে পারো, অসুবিধা হয় না। হ্যাঁ, রাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। তো আমরা স্কুল লেভেলে করেছি। তো তোমরা যে পরীক্ষা দিচ্ছ, দেখো তোমাদের কোন যোগ্যতায় পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, যে যোগ্যতায় হবে সেই অনুযায়ী তো কোশ্চেন তৈরি হবে। তাহলে নিশ্চয়ই মাধ্যমিকের কমে হচ্ছে না, এসআই নিশ্চয়ই মাধ্যমিকের যোগ্যতার কমে হয় না। পশ্চিমবঙ্গ পুলিশে তো গ্র্যাজুয়েশন লাগে। তো একজন গ্র্যাজুয়েট এইটুকু জিনিস তো শিখেইছে, মাধ্যমিকে দিতেই পারে। রাম হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ উইক। তাহলে রাম 1 সপ্তাহ ধরে জ্বরে ভুগছে, ফিভার। হিজ অনেস্টি ইজ বিয়ন্ড ডিসপিউট। তুলনামূলক এটা একটু, যারা একটু কম পড়াশুনো করে, ইংরেজি চর্চা কম করে, সেখানে এই 4 নম্বরটা একটু তুলনামূলক কঠিন, কিন্তু এটা সোজা। হিজ অনেস্টি, তার সততা, তার বিশ্বাসযোগ্যতা, ইজ বিয়ন্ড ডিসপিউট, সন্দেহের ঊর্ধ্বে। তাহলে তার সততা নিয়ে সন্দেহ করার কিছু নেই, আমি এভাবেও বলতে পারি। তার সততা সন্দেহের ঊর্ধ্বে। হ্যাঁ, তার সততা নিয়ে সন্দেহ করার কিছু নেই। তার সততা নিয়ে সন্দেহের কোনো অবকাশই থাকতে পারে না। কত রকমভাবে বলা যায়। ওকে, সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু স্পিক দ্য ট্রুথ। ভয়ঙ্কর সত্যি কথা। একটা কথা আছে না, অপ্রিয় সত্য কথা বলা উচিত নয়,
ঠিক ওই জিনিসটাই এখানে অন্যভাবে বলা আছে। সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট, মাঝে 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 এটা কঠিন, টু স্পিক দ্য ট্রুথ, মাঝে মাঝে সত্যি কথা বলা কঠিন হয়ে যায়। লেখো এভাবে। এই তোমাদের একটা সুবিধা যে আমি বলবো, এই পরীক্ষায় একটা সেন্টেন্স যখন তুমি পাচ্ছ, এগুলোই প্র্যাকটিস করো না, এগুলোই প্র্যাকটিস করো। আমি এগুলো আবার করাবো, কোনো একটা ক্লাসে একটা দুটো করাবো, বা এই টাইপের বাক্য দিয়ে আমি অনুবাদের ক্লাসগুলো সাজাবো, এবং লাইভ ক্লাস যখন হবে আমি এখানে এক একটা বাক্য দেবো, তোমরা লাইভ ক্লাসে তোমরা উত্তর পাঠাবে, দেখবে খুব মজা হবে। এক একজন এক এক রকম লিখবে, কারোর কিছু ভুল হবে এবং সেই ভুলগুলো নিয়ে আর কি খুব মজা হবে। তো এগুলো হতেই থাকবে। তাহলে সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু স্পিক দ্য ট্রুথ, মাঝে মাঝে সত্যি কথা বলা সত্যিই কঠিন হয়ে দাঁড়ায়, ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়। তাই ভাবো এইটুকু লিখলে 2 নম্বর পাবে। তাহলে তুমি একজন সাব ইন্সপেক্টর হচ্ছ, তুমি এইটুকু ইংরেজি বলতে পারবে না? এই তো কি পড়াশুনো করবে এর জন্য, যা অন্যান্য পরীক্ষার জন্য পড়াশুনো করছো তাতেই এটা হয়ে যাবে, খালি ক্লাসে এসো প্র্যাকটিস করাবো, হয়ে যাবে। নট মেনি পিপল উড লাইক হিম, উড, নট মেনি পিপল উড লাইক হিম। তাহলে অনেকেই তাকে পছন্দ করে না, অনেকেই তাকে পছন্দ করবে না, ভার্ব টেন্স অনুযায়ী তোমাকে এটা করে দিতে হবে। এটা নেতিবাচক আছে। I cannot hang back when others are advancing. I cannot hang back when others are advancing. একটা বিপরীতার্থক ব্যাপার আছে এখানে। সেটা কি? অন্যরা যখন অনেকটাই এগিয়ে গেছে আমি তখন পিছিয়ে থাকতে পারি না। বলি না আমরা, কোনো আমাদের ফ্রেন্ড চাকরি পেয়ে গেছে, এবার আমরা হতাশায় ভুগি, তখন আমাদের কেউ বলে, আরে তোর বন্ধুরা যখন পেয়েছে তুইও কি এখানে পড়ে থাকবে নাকি, তুইও চাকরি পাবি। তো সেটা নিজের মতো করে নাও। আই ক্যানট হ্যাং ব্যাক, আমি পিছিয়ে থাকতে পারি না, বা আমি এই অবস্থায় আটকে থাকতে পারি না। হোয়েন আদার্স আর অ্যাডভান্সিং, বারবার বলছি সাবজেক্ট অবজেক্ট ভার্ব ঠিক রেখে করবে, নাহলে এগুলো তোমরা সবই পারবে, খালি তোমাকে কর্তা কর্মক্রিয়া ঠিক রেখে লিখতে হবে। তাহলে অন্যরা যখন এগিয়ে গেছে, দেখো আমার সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আই, মেন ভাব কোনটা? আই ক্যানট হ্যাং ব্যাক। হোয়েন আদার্স আর অ্যাডভান্সিং, অন্যরা যখন অনেকটাই উন্নতি করেছে আমি তখন পিছিয়ে থাকতে পারি না, এটাই লাস্টে আসবে। আর আমি সাবজেক্ট, তার আগে অন্যরা যখন এগিয়ে গেছে, এটা হচ্ছে উদ্দেশ্যের বাড়িয়ে বলা অংশ, এটাকে আগে দিতে হয়। এই সাজানোতেই সমস্যা হবে। হি ইজ সুপিরিয়র টু মি ইন অল রেসপেক্টস, সহজ। হি ইজ সুপিরিয়র টু মি, সে আমার থেকে অনেক বেশি উন্নত, ইন অল রেসপেক্টস, বহু ক্ষেত্রে সে আমার থেকে এগিয়ে আছে। যেভাবে হোক এই জিনিসটাই লেখো, বহু ক্ষেত্রে সে আমার থেকে এগিয়ে আছে, বা সে আমার থেকে অনেকটা এগিয়ে। হয় না, আমাদের অনেক বন্ধু থাকে যে দেখা যাচ্ছে যে আমি ইংরেজি পারি কিন্তু সে আমার থেকে ভালো ইংরেজি পারে, আমি ইংরেজি আর অঙ্কটা হয়তো একটু ভয় পাই কিন্তু সে মোটেই ভয় পায় না। আবার দেখা যাচ্ছে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমি এগুলো ভালো পারি, আর্টস ভালো পারি না, আমাদের অনেকে বলে। আবার দেখা যাচ্ছে তোমার এমন কোনো আর্টসের বন্ধুর সঙ্গে যোগাযোগ হলো, সে আবার পলিটি হিস্ট্রি এগুলো ভালো পারে, সে আবার ম্যাথ ভালো পারে না। তাহলে আমরা তো বলি ও আমার থেকে এই ব্যাপারগুলোতে অনেকটা এগিয়ে আছে। সেরকম ধরনের আমাদের প্রতিদিনকার জীবনের জিনিসই এখানে দেখানো হচ্ছে। হি ইজ ডিটারমাইন্ড টু ক্লাইম্ব মাউন্টেন। এখানে ডিটারমাইন্ড এই শব্দটা মানে জানলেই এটা হয়ে যাবে। টু ক্লাইম্ব, চড়তে, মাউন্টেন অর্থাৎ সে পাহাড়ে উঠতে, পর্বতে উঠতে। পাহাড় ছোট হয়, কম উচ্চতা সম্পন্ন হয়, পর্বত অনেক বড় জায়গা জুড়ে থাকে, অনেক বেশি উঁচু হয়। তাহলে সে এই পাহাড় লিখতে পারো, এখানে কিছু অসুবিধা নেই, বা পর্বত লিখতে পারে, এতে কিচ্ছু হবে না, এগুলো ভাবের অনুবাদ, কিছু যায় আসবে না। হি ইজ ডিটারমাইন্ড টু ক্লাইম্ব মাউন্টেন, সে পাহাড়ে চড়ার জন্য বা পাহাড়ে ওঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। সে পাহাড়ে চড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এরম লিখে দাও, মানে যাবেই, সে পণ করেছে পাহাড়ে চড়বে, এটাও হবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এইটা পরীক্ষায় এসেছে, আসলে সচেতনতা বাড়ানোর জন্য এসেছে, এটাই ধরে নাও। তাহলে কি লিখবে? এ তো ছোটবেলা থেকে জানি, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ, নেশার দ্রব্যের প্যাকেটে লেখা থাকছে, সিনেমায় লেখা থাকছে,
কত জায়গায় লেখা থাকে, কি আছে? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তবে ধূম বানানটা যেন ভুল না হয়, ধোঁয়া। আবার ওখানে ধোঁয়া পান লিখলে হবে না, হ্যাঁ, বা কোনো নেশাদ্রব্যের নাম বলে দিলে হবে না, যেটা থেকে ধোঁয়া নির্গত হয়, এবং ধূমের পরে পান লিখতে হয়। যেমন আমরা জল পান বলি, তেমনি ধোঁয়া পান বলতে হয়। অনেকে বলে এই যে ধরো কি করছিস, না একটু বাতাস খাচ্ছি, বাতাস তো কেউ খায় না, আবার বাতাস পানও করে না, ওটাকে বলতে হয় বায়ু সেবন। বায়ু সেবন, ধূম, তারপরে জল, এগুলো পান বোঝায়। ওকে, তাহলে আজকে দেখো এগুলো অনেকগুলো আমরা চর্চা করলাম, 10টা আছে। আমি এইরকম যখন তোমাদের ক্লাসগুলো হবে, আমি তোমাদের এই জিনিসগুলোকে পুরো সেট করাবো, 10টা করে, বা একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে কোনো ক্লাসে, এইভাবে আমরা চর্চা করবো এগুলো। তাহলে আমরা আজকে কি করলাম একটু আর এক নজরে আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমরা আজকে রিপোর্ট করলাম, ট্রান্সলেশন একটু আলোচনা করলাম। এটা সিলেবাস ছিল 1 ঘন্টায় 50 নম্বরের বাংলা, যেখানে 200 শব্দের মধ্যে 30 নম্বরের একটা প্রতিবেদন আর 20 নম্বরের একটা অনুবাদ। কিন্তু একটা অনুবাদ এখানে নয়, কোনো প্যারাগ্রাফ থেকে নয়, 10টা সেন্টেন্সের অনুবাদ। তো রিপোর্ট আমরা জানি দুরকম, একটা এডিটোরিয়াল আর একটা জেনারেল। আমাদের চাকরি পরীক্ষায় এইটাই আসবে, জেনারেল রিপোর্ট। এটা দেখো একদম পুরো কোশ্চেনটাকে হুবহু আমি এখানে ক্রপ করে নিয়ে এসেছি, 2023 সালের কোশ্চেন, দেখতেই পাচ্ছ তোমরা, বাংলা আছে এখানে। তো ফরম্যাট আমি দেখিয়ে দিয়েছি। আর এটা আমাদের জানা বিষয় যে আমাদের পানীয় জলের কত সংকট হচ্ছে, এই হচ্ছে সেই ফরম্যাট। তোমরা এমনি ক্লাসে দেখেছো, এছাড়াও লাইভ ক্লাসে আমি আবারও একদম টাইপ করা ফরম্যাট তোমাদের দিয়ে দেবো। পরে আসছে ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, অর্থাৎ ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি। এর কিছু নিয়মকানুন আছে, আলোচনা করেছি। আজকে যেহেতু PYQ, সেই জন্য আমরা একেবারে সরাসরি কোশ্চেনে চলে আসছি। এটাও 2023 সালের কোশ্চেন, এটাও 2023 সালের কোশ্চেন। এখানে 10টা সেন্টেন্স রয়েছে, তার অনুবাদ করতে হবে। তো ঠিক আছে, আজকে আমরা PYQ এইটুকুই করলাম। হ্যাঁ, তো তোমরা প্র্যাকটিস করতে থাকো, ক্লাস দেখতে থাকো। আর ফিজিক্স বালাতে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা ফলো করতে থাকো। মাঝে মাঝেই নতুন নতুন ব্যাচ আনা হচ্ছে, বিভিন্ন সময়ে ব্যাচগুলোতে তোমাদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়। অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা এখানে পড়াচ্ছেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো সবাই, দেখা হবে আবার কোনো একটা ক্লাসে। থ্যাংক ইউ।